অনেক দিন তোকে দেখিনি রে, মিস করছিলাম, তাই চলে এলাম। খুব ভালো করছিস। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো যাবেন না আমার বাসায়, তাই আমি নিজেই চলে আসলাম। তা আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালোই তো ছিলাম, কিন্তু আপনি এই গাট্টি বোচকা সহজে চলে আসবেন সেটা যদি জানতাম তাহলে আমি আগেই চলে যেতাম। আমাকে কিছু বললেন আপা? না মানে বলছিলাম যে এই গাট্টি বোচকা নিয়ে এসছেন কি কিছুদিনের জন্য এখানে বেড়াতে এসেছেন নাকি এখানেই থাকবেন? হ্যাঁ মা, আজ থেকে ওনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের সঙ্গেই থাকবেন মানে বুঝলাম না। তোমার যেমন আমি ছাড়া কেউ নেই, রেশমারও ওর মা ছাড়া কেউ নেই। ও তাহলে রাফিদ কে? এটা কেমন কথা বললেন মহিমা? আমি হলাম আমার একমাত্র বোনের ছোট ভাই। না মানে ওই শাহেদ বলল যে তোমার মায়ের রেশমি ছাড়া কেউ নেই, তাই কথাটা বললাম আর কি। মা, আপনি যদি আপনার সন্তানের সাথে থাকলে কোনো দোষ না হয়, তাহলে আমার মা আমার সাথে থাকলে দোষটা কোথায় বলুন তো? না না, দোষের কিছু নেই। বলছিলাম যে 2 মাস বিয়ে হয়ে যেতে না যেতেই তোমার মা একেবারে চলে আসলো তোমার এখানে, এটা হঠাৎ করে দেখলে কেমন অকওয়ার্ড মনে হচ্ছে না? কোনো কিছুই অকওয়ার্ড দেখাচ্ছে না মা, শুধুমাত্র আপনার চিন্তা ভাবনাটাই অকওয়ার্ড। আপনি তার চেয়ে বরং একটা কাজ করুন না, আপনার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করুন, দেখবেন সবকিছু আপনার কাছে ভালো লাগতে শুরু করেছে। শাহেদ, আমি এই ব্যাপারে আর মায়ের সাথে কোনো কথা বলতে চাই না, তুমি একটু কাইন্ডলি তোমার মাকে বুঝিয়ে বলো। মা, তুমি এই সামান্য বিষয় নিয়ে এত পেঁচাচ্ছ কেন? বিয়ের আগে রেশমার কয়েকটা ডিমান্ড ছিল, তার ভিতরে এটা প্রথম ডিমান্ড। স্বামীর কাছে বউয়ের বিভিন্ন ডিমান্ড থাকতেই পারে, তাই না? ও তার মানে দ্বিতীয় ডিমান্ডটা ছিল তোর মাকে বাড়ি থেকে বের করে দেওয়া, তাই তো? ঠিক আছে। শাহেদ, তোমার মা এটা কি বলে গেল? তোমার মাকে এই বাসা থেকে বের করে দাও আমার দ্বিতীয় ডিমান্ড? ঠিক আছে। বাবা, তুমি কিন্তু তোমার শ্বশুরের মতো ভুল করো না। তোমার শ্বশুর যদি আমার কথা শুনতো তাহলে আমাদের ঢাকায় একটা বড় বাড়ি থাকতো। তুমি সব সময় রেশমির কথা শুনবে, ওর কথা শুনলে তুমি দেখবে বছর খানেকের মধ্যে গাড়ি বাড়ি তোমার হয়ে যাবে। আর তোমরা কিভাবে থাকবে জানো? রাজার হালে, তাই না রে? দুলা ভাই, আপনার এই চাকরি যদি আমার থাকতো না তাহলে দেখতেন এতদিনে ঢাকার শহরে বাড়ি গাড়ির মালিক হয়ে যেতাম আমি। তাহলে বসে আছো কেন? আমার মতো একটা চাকরি জুটিয়ে ফেলো। আপনি হচ্ছেন আমার একমাত্র দুলা ভাই। 10 লাখ 20 লাখ যত টাকাই ঘুষ লাগুক, আপনি একটা আপনার মতো চাকরির ব্যবস্থা করে দিন। আমি কথা দিচ্ছি 1 বছরের মধ্যে আপনার সম্পূর্ণ টাকা পরিশোধ করে দেব। রাফিদ তো ঠিকই বলেছে, তুইও একমাত্র দুলা ভাই, ওর একটা চাকরির ব্যবস্থা করে দে। এই শাহেদ, আমাকে 10,000, না 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 10,000 হবে না, 20,000 টাকা দাও তো। 20,000 টাকা? 20,000 টাকা দিয়ে তুমি কি করবে? ওই তো আমার ফ্রেন্ডদেরকে বিবাহোত্তর পার্টি দিব। তোমার ফ্রেন্ডদের ট্রিট দিতে চাও, বাসায় নিয়ে আসো, আমি বাসায় সব আয়োজন করে দেই। রাবিশ, আমার ফ্রেন্ডদেরকে আমি বাসায় দাওয়াতে কি খাওয়াবো? পোলাও আর কোরমা? বাবা সাহেব, রেশমির ফ্রেন্ডরা সবাই বড় লোক, ওরা খুবই মডার্ন, বড় বড় রেস্টুরেন্টে যে পার্টি করে, বিদেশি খাবার খায়, আর সব সময় একেবারে নাচ গান করতে থাকে। বৌমা, তোমার বিয়ে উপলক্ষে তোমার ফ্রেন্ডকে তুমি ট্রিট দিচ্ছ, সেখানে তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে যাবে না? ও আচ্ছা, আপনার ছেলেকে সাথে করে নিয়ে যাব? তা আপনার ছেলে ওখানে যে কি করবে শুনি? কেন? তোমরা যা করবে ও তাই করবে। মা, বাদ দাও তো। রেশমি, 20,000 টাকা দিয়ে তুমি কি করবে? দেখেছো মা, তোমার 24 ক্যারেট সোনার জামাইয়ের কথা শুনেছো?
এজন্যই বলেছিলাম এরকম একটা ছাপোষা মানুষের সাথে আমাকে বিয়ে দিও না, আমার জীবনটা পুরো তেজমাতা করে দিবে। দেখেছো তো এখন? শাহেদ, তুমি একটু আধুনিক হওয়ার চেষ্টা করো তো বাবা। কথা না বাড়িয়ে রেশমি যেই টাকা চাচ্ছে দিয়ে দাও। দেখো রেশমি, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি তোমার ফ্রেন্ডদের নিয়ে যা খুশি তাই করো, কিন্তু বাসায় করো। শাহেদ, তুমি একটু ভালো কথা বলেছো তো। এই রেশমি, তুই তোর বান্ধবীদের বন্ধুদের সবাইকে দাওয়াত দে, আমরা বাসায় পার্টি করব, সবাই মিলে একটু চিল করব। তুই কিন্তু না করিস না। আচ্ছা ঠিক আছে, তুমি বললে তাই মেনে নিলাম। আমার ফ্রেন্ডদেরকে আমি বাসায় ইনভাইট করব, কিন্তু টাকাটা আমার লাগবে, টাকাটা এখন আমাকে দাও। দেখো রেশমি, আমার কাছে এত টাকা ক্যাশ নেই, আমি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিব, তুমি উঠাই নিও। তা অ্যাকাউন্টে যেহেতু দিবে, সেহেতু 20,000 না, একটা কাজ করো, তুমি আমাকে 50,000 টাকা পাঠিয়ে দাও, আমার আবার একটু শপিং এর প্রয়োজন আছে। কি 50,000? এত টাকা আমি কোথায় পাবো? হোয়াট দ্য হেল, তুমি কোথায় পাবে না পাবে সেটা আমার দেখার বিষয় না। তুমি যেহেতু টাকা পাঠাবে সেহেতু 50,000 টাকাই পাঠাবে। হারি আপ। বোমা, ডিমান্ডটা একটু বেশি হয়ে যাচ্ছে না? কি যে বলেন না আপা, মডার্ন মেয়েদের ডিমান্ড একটু বেশিই থাকে। জান, তুমি কিন্তু রাফিদকে 5,000 টাকা দিয়ে দিও। ছোট্ট একটা মানুষ আবদার করেছে, ওকে কি না করা যায়? রেশমি দেখো, আমার কাছে 5,000 টাকা নেই এখন। 5,000 টাকা নাই মানে? আমার ছোট ভাইটা, আমার কলিজার টুকরোটা মাত্র 5,000 টাকার আবদার করেছে, সেটাও তুমি দিতে পারবে না? আবার মানিব্যাগে 2,500 টাকা আছে, বিশ্বাস না হলে তুমি চেক করে দেখতে পারো। মাত্র 2,500 টাকা? দেখ আপু, এই 2,500 টাকায় আমার কিছুই হবে না। লক্ষ্মী ভাই, আমার মন খারাপ করিস না, হ্যাঁ? ভাইয়া যে টাকাটা দিচ্ছে এটা আজকের মতো চালিয়ে নে, কালকে আমি তোকে বাকি টাকা ম্যানেজ করে দেব, ঠিক আছে? এই নাও শালা বাবু, এখানে 2,500 টাকা আছে, নাও। নিজের বেলায় 20,000 টাকা থেকে 50,000 টাকা হয়ে গেল, অথচ আমার বেলায় 5,000 টাকা থেকে মাত্র 2,500 টাকা নেমে গেল। দেখ, ভালো লাগে না। আচ্ছা মা, যাই হোক, শোনো, আমি বেরোচ্ছি, আমার কিন্তু ফিরতে লেট হবে। বোমা, এই ছোট ড্রেস পরে তুমি সকালবেলা কোথায় যাচ্ছ? শুনুন মা, আপনার কাছে আমি সমস্ত কিছুর জন্য কৈফিয়ত দিতে পারবো না, আমাকে আমার মতো চলতে দিন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি কৈফিয়ত চাইছি না, আমি চাইছি যে তুমি বাড়ির বউ, তুমি বউয়ের মতো চলাফেরা করো। এইরকম পোশাক আশাক পরে বাইরে গেলে মানুষে কি বলবে? তাই নাকি? আমার মনে হয় বলবে না, কারণ বাইরের মানুষজন আপনাদের মতো এরকম জঙ্গলি ভূত না, যে এতটুকু বোঝার সেন্স নাই যে এই জেনারেশনের মেয়েরা কি পড়তে পারে। শাহেদ, বৌমা এসব কি বলছে? দেখো মা, রেশমি ডিজিটাল যুগের মেয়ে, ও বেশ স্মার্ট। ও কি পড়লো না পড়লো এগুলো নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই তো। তাছাড়া বর্তমান মেয়েরা কি শাড়ি চুড়ি পরে ঘরে বসে থাকে নাকি? তা না হয় বুঝলাম, কিন্তু বৌমা এখন সকালবেলা বের হয়ে সে রাতে ফিরবে, তাহলে দুপুরে রান্না করবে কে? আরে সকালে এতগুলো মানুষের নাস্তা তো আমিই রেডি করেছি। মা, তোমার সমস্যা কি বুঝলাম না। ছেলের বউ ঘরে আছে বিদায় কি তোমার আর কোনো কাজ করতে হবে না? তুমি আগে যেভাবে রান্না করতে এখনো সেইভাবেই রান্না করবা, শুধু শুধু ঝামেলা করো। এই চলো তো। বেআইন, আমার মেয়ে আধুনিক যুগের মেয়ে, ওরা একটু মডার্ন, সবসময় ওদের উপরে খবরদারি করবেন না প্লিজ। হ্যাঁ বেআইন, আমার শাহেদ পাল্টে গেছে, আমি বুঝতে পেরেছি। আমার শাহেদ কোনোদিনও আমার মুখের উপর কথা বলতো না। এখন বলবে মায়ের কথা না শুনে রেশমিকে বিয়ে করে কি ভুল করে ফেললাম? আমার যে ইনকাম তাতে তো রেশমির আনলিমিটেড ডিমান্ড আমি কিভাবে পূরণ করব? ওর ডিমান্ডের যে নমুনা দেখতেছি তাতে আমার 2 নম্বরের পথ অবলম্বন ছাড়া তো কোনো উপায় নেই। কত লোক আমার কাছে এসেছে লক্ষ লক্ষ টাকা নিয়ে, একটা ফাইল ওকে করে দিলেই আমি লক্ষ লক্ষ টাকা পেয়ে যেতাম। আমি তাদেরকে দূর দূর করে আমার অফিস থেকে তাড়িয়ে দিয়েছি। বুঝতে পেরেছি আজকে তাদেরকেই হাতে পায়ে ধরে আমার অফিসে ডাকতে হবে। তাদের ফাইল সাইন করে দিলেই রেশমির আনলিমিটেড ডিমান্ড পূরণ করতে পারবো।
স্যার আসবো? ও হ্যাঁ, আসুন আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মনে করেন আমার অফিসে? স্যার আপনি স্মরণ করলেন তাই আর থাকতে পারলাম না, সোজা চলে আসলাম। আর স্যার আমার মতো কিন্তু অনেকেই আপনাকে সালাম দেওয়ার জন্য বাইরে অপেক্ষা করছে। ব্যাপারটা ঠিক আমি বুঝতে পারলাম না। আচ্ছা আমি বুঝিয়ে বলছি। ছেলের সামান্য সৎ ইনকামে মা দুবেলা দুমুঠো ভাত, মোটা কাপড় বা টিনের ঘরে ঘুমিয়েও সুখ অনুভব করে, সুখের নীড় খুঁজে পায়। কিন্তু বউ কিন্তু তার সম্পূর্ণ উল্টো। আবার অনেক বউদের ক্ষেত্রে এটা নাও হতে পারে। স্যার এই যে আমি 10 লক্ষ টাকা নিয়ে আসছি আপনার জন্য, এটা রেখে দেন। আর বিনিময়ে এই ফাইলটা একটু সিগনেচার করে দেন। দেখুন, এইসব আমার দ্বারা সম্ভব না, আপনি এবার আসতে পারেন। তাহলে তো আপনি প্রথমে ঘরে শান্তি হারাবেন, পরে ঘরটাও হারাবেন। আপনাকে তো এই পথে হাঁটতেই হবে, 2 দিন আগে না হয় 2 দিন পরে। তাই বলছিলাম কি, ঘরে শান্তি থাকতে থাকতেই এই যে সুখ পাখিটা পড়ে আছে, উঠিয়ে নিন না। আল্লাহ, আমি এখন কি করব তুমি বলে দাও। তুমি তো আমার মনের কথা সব জানো। সবভাবে আমি আমার বইয়ের ডিমান্ড পূরণ করতে হিমশিম খেয়ে যাচ্ছি। স্যার স্যার ও হ্যাঁ, বলছিলাম কি, বিসমিল্লাহ বিলে এই যে ফাইলটাতে স্বাক্ষর করে ফেলুন। স্যার আপনি আমাদের ডিমান্ড পূরণ করবেন, আর আমরা আপনার ডিমান্ড পূরণ করব, আর আপনি ভাবির ডিমান্ড পূরণ করবেন। বেস্ট অফ লাক স্যার। মা আজকে তোমার কথা আমি রাখতে পারলাম না, তুমি আমার মাফ করে দিও মা, মাফ করে দিও। খুব তো গল্প দিয়েছিলাম তোমার আপুর বিশাল বড় লোকের সঙ্গে বিয়ে হচ্ছে, আপুর বিয়ের পরে আমাকে দামি দামি গিফট কিনে দিবা, রেস্টুরেন্টে খাওয়াবা, কিন্তু এখন কি করছো? এখন আমাকে এই নদীর পাড়ে খোলা একটা জায়গায় প্রেম করতে নিয়ে আসছো, তা আবার সস্তায়। আরে তুমি এসব কি বলছো? প্রেম কি কখনো সস্তা হয় বোকা? প্রেম হচ্ছে দুটি মনের ভালোবাসার নিবিড় টান, স্নিগ্ধ কোমল অনুভূতি, কাছে পাওয়ার একটা আকাঙ্ক্ষা, যেটা শুধু তোমার আর আমার মধ্যে আছে। কারণ তোমার আমার ভালোবাসা তো অনেক দামি আর আলাদা। হয়েছে, সাহিত্যিক কথাবার্তা রাখো, আমার কসমেটিক্স কোথায়? আর সেমরি, তোদের আটা ময়দার যে এত দাম সেটা তো আমি আগে জানতাম না। কিনতে গিয়ে দেখি 4000 টাকা, কিন্তু দুলাভাই তো আমাকে মাত্র 2500 টাকা দিয়েছে। এই রাফিদ, বিড়বিড় করছো কেন? হ্যাঁ, আমার কসমেটিক্স কোথায় দাও? আরে ধুর বোকা, মেয়েদের কসমেটিক্স কি আমি কিনতে পারি? হ্যাঁ, আমি কিনতে গেলে তোমার স্কিন যদি পরে নষ্ট হয়ে যায় আমার কি হবে বলো তো? তামাশা না করে টাকাটা বের করো। কি হলো, বের করো। আরে এত তাড়াহুড়া কেন করছো? দাঁড়াও দিচ্ছি। এটা কি মাত্র 1000 টাকা? হ্যাঁ 1000 টাকা। এই, তুমি কি আমাকে খয়রাত দিচ্ছ? হ্যাঁ, তুমি জানো না কসমেটিক্স এর দাম কত? আরে আমি কি করে জানবো? আমি কি কখনো মেয়েদের কসমেটিক্স কিনেছি নাকি? হ্যাঁ বুঝতে পেরেছি, আরো 500 টাকা লাগবে না, দিচ্ছি। তুমি কি মাছের বাজারে আসছো যে দর কষাকষি করছো? আমার 3 থেকে 4000 টাকা লাগবে। মাত্র 3 থেকে 4000 টাকা? আরে এটা কি রাফিদের কাছে কোনো ব্যাপার হলো নাকি? ওহো তাই, ঠিক আছে, তাহলে না তুমি আমাকে আরো 2000 টাকা বাড়িয়ে দিও। আমার না একটা ব্যাগ পছন্দ হয়েছে, জানো, ব্যাগটার দাম 2000 টাকা। শালির বাচ্চা শালি, 4000 টাকায় দিতে পারছি না, আরো 2000 টাকা বাড়িয়ে ফেললো। ও মাই গড, এটা কি হলো? আম্মা কাজটা কি করলো? এই, আম্মা আবার কি করলো? আরে সকালবেলা আপু আমাকে 10,000 টাকা দিয়েছিল, আমি মানি ব্যাগের মধ্যে রেখেছিলাম, আম্মা জায়গায় দাঁড়িয়ে 7,500 টাকা মেরে দিল। এই, চিটারি বাটপারি করার জায়গা পাস না, তাই না? তোকে আমি আজকে মেরে পেস্ট করে তোর পেস্ট আমি ফেস করব। বিশ্বাস করো আপু 10,000 টাকা দিয়েছিল। ও
আবার শোনো না, তুমি রাগ করো না, চলো আমরা আজকে তোমাকে নিয়ে বোটে ঘুরবো 1 ঘন্টা, তারপর মার্কেটে নিয়ে গিয়ে তোমাকে কসমেটিক্স কিনে দেবো। চলো চলো। সত্যি তো? হ্যাঁ, একদম সত্যি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এত সুন্দর একটা পার্টি অ্যারেঞ্জ করার জন্য। আজকে তুমি যা কিছু দেখছো সবকিছু কে করেছে জানো? তোমার বান্ধবী রেশমা। তুমি থ্যাংক ইউ দিতে চাও তাহলে রেশমাকে দাও। ও আচ্ছা আচ্ছা। আরে না না, থ্যাংক ইউ দেওয়া লাগবে না, আর কোনো চিন্তা নেই, এটা তো মাত্র শুরু। কয়েকদিন পরে আমার বার্থডে, তোর ভাইয়া আর আমি মিলে অনেক বড় একটা রিসোর্ট বুক দিয়েছি, তখন কিন্তু ভাইয়াকে নিয়ে আসতে হবে, কোনো অজুহাত চলবে না। তুই ইনভাইট করবি আর তোর ভাইয়া আসবে না, সেটা কি হয় নাকি? শাহেদ, বাবা এগুলো আর কতক্ষণ চলবে? এত শব্দ, আমার তো প্রচন্ড মাথা ব্যথা করছে। মা তুমি এখানে আসছো কেন? পার্টি মানেই তো নাচ গান করা, খাওয়া দাওয়া করা, একটু চিল করা। বান্ধবী কে রে ওটা? ওটা আমার শাশুড়ি, কয়েকদিন আগে ব্রেন স্ট্রোক করেছে তো, এই জন্য মাথায় একটু সমস্যা, কিছু মনে করিস না। না না ঠিক আছে। বাবারে, নারী পুরুষ একসাথে মদ খাওয়া, খাওয়া দাওয়া তোদের কাছে চিল হতে পারে, কিন্তু আশেপাশে মানুষজন তো খারাপ বলবে। বাহ, চলে এসেছেন জ্ঞান দিতে। শুনুন মা, আমার বন্ধু বান্ধব না প্রতিদিন আসে না, ওরা আজকে এসেছে, এখানে থাকবে, এনজয় করবে। আপনার যদি অশান্তি মনে হয় তাহলে আপনার যেখানে খুশি আপনি সেখানে যেতে পারেন। বৌমা, তুমি আমাকে এমন একটা কথা বলতে পারলে? কি রে সাহেব? শাহেদ? শাহেদ কি বলবে? আমার মনে হয় কি তোমার মাথা এমনিই পাগল। আমার বন্ধু বান্ধবের সামনে পাগলামি করার আগে তাকে দরজা বন্ধ করে দিয়ে আসো, তাড়াতাড়ি আসো। দেখো মা, তুমি বুঝতেছো না, বাসা ভর্তি মেহমান। তুমি রুমে যাও তো, চলো। পার্টিতে আমরা কত চিল করলাম, আর আপনি না গিয়ে কি করলেন? মাঝখান দিয়ে একটা ঝামেলা বাঁধিয়ে ফেললেন। একদম অপছন্দ এসব আমাদের। আপা, আপনি মেহমান, মেহমানের মতো থাকবেন। আমি, আমার ছেলে, ছেলের বউ, আমাদের মধ্যে ঢোকার চেষ্টা করবেন না। আপনি কি করে আমাকে মেহমান বললেন? এটা আমার মেয়ের জামাইয়ের বাড়ি, জামাইয়ের সংসার, মানে এখানেও আমার পুরো অধিকার আছে। আপনি কোনোভাবেই আমাকে মেহমান বলতে পারেন না। ঠিক আছে, আপনার যেভাবে থাকতে ইচ্ছে করে আপনি সেভাবে থাকেন, শুধু আমাকে বিরক্ত করেন না। শুনলাম আপনার নাকি গ্রামে টাইলস করা বাড়ি আছে, পুকুরে মাছ আছে, খেতে সবজি আছে। তা আপনি গ্রামে না থেকে খামাখায় ঢাকা শহরে পড়ে আছেন কেন ছেলের বাড়িতে? গ্রামে গিয়ে থাকলেই তো পারেন। আপা, আমি এখানে ইচ্ছে করে আসিনি, আমার ছেলে এখানে নিয়ে এসে আমাকে রেখেছে। আগে তো দেখাশোনা করার মতো কেউ ছিল না, এখন তো দেখাশোনা করার জন্য বউ আছে, বউয়ের মা আছে, বউয়ের ভাই আছে। এখন তো আপনাকে না থাকলেও চলে, গ্রামের বাড়িতে চলে গেলেই পারেন। কথাটা আপনি ঠিক বলেছেন, খারাপ বলেননি। আগে ছিলাম শুধু শাহেদের মা, আর এখন বউ আছে, একটা মা পেয়েছে, ভাই পেয়েছে, আমার প্রয়োজন এখন ফুরিয়ে গেছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা,
উফ, আমি না একদম টায়ার্ড হয়ে গেছি, একটু ফ্রেশ হবো, যাই। মা, ছেলে, বউ সবাই মিলে আমার ছেলের জীবনটাকে একেবারে অধঃপতনে নিয়ে যাবে। আমি মা হয়ে চোখের সামনে এগুলো সহ্য করতে পারবো না। তোমার মা এটা কি করলো? শোনো, তোমার মা আজকে যেটা করেছে সেটা অনেক বাড়াবাড়ি করেছে। তুমি তাড়াতাড়ি করে তোমার মাকে গ্রামের বাসায় পাঠানোর ব্যবস্থা করো। এসব তুমি কি বলছো রেশমি? আমি ছাড়া মার কে আছে বলো? আর গ্রামের বাড়িতে মা কার কাছে থাকবে? সেটা তো আমি জানি না, শুধু এতটুকু জানি যে ওনার আমার প্রত্যেকটা ব্যাপারে ইন্টারফেয়ার করাটা আমার একদম পছন্দ না। আমি মাকে বুঝিয়ে বলবো তোমার ব্যাপারে যেন কোনো রকম ইন্টারফেয়ার না করে। তবে জানো, আজকে আমি অনেক খুশি। আজকে যেটা হয়েছে এটা আমার জীবনে সারা জীবন মনে থাকবে। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি এরকম একটা হাই ক্লাস সোসাইটি থেকে বিলং করব। আমার ফ্রেন্ডসদের যখন খুশি তখন পার্টি দিব। আমি জানি আজকে যে পার্টিটা আমরা দিয়েছি তার থেকেও অনেক বড় বড় পার্টি তুমি আমাকে লাইফে সারপ্রাইজ দিবে, তাই তো? আর সত্যি কথা বলতে গেলে আজকের ব্যাপারটার পরে আমি অনেক বেশি ইমপ্রেস। তুমি আমাকে অনেক ভালোবাসো, এটা আজকে প্রমাণিত হয়ে গেছে। অ্যান্ড আই অলসো লাভ ইউ। আই লাভ ইউ টু জান। জান, আমার মাথাটা না অনেক ব্যথা করছে, একটু মাথাটা টিপে দিবা? আচ্ছা, শুয়ে পড়ো। শোনো, আমাদের বাড়তি ইনকামের টাকার কথা মাকে কিন্তু বইলো না, তাহলে মা অনেক কষ্ট পাবে। তুমি যদি না চাও তাহলে আমি কেন বলতে যাব? কিন্তু তোমার মা যেই চালাক। আচ্ছা শোনো না, কালকে আমি সুচির সাথে ঘুরবো ফিরবো, আমার যা যা পছন্দ সমস্ত কিছু শপিং করব। বড়লোক একটা হাজবেন্ডকে বিয়ে করে সুচি যেই ভাবটা আমাকে দেখিয়েছে, ওকেও আমি দেখাতে চাই যে আমার হাজবেন্ড কতটা বড়। এত দেখানোর কি আছে? আচ্ছা আছে, অনেক কিছু আছে। শোনো, আমার মায়ের জন্য একটা স্বর্ণের চেন কিনতে হবে ভারী দেখে, আর রাফিদের জন্য একটা আইফোন কিনতে হবে। আমার মার আর রাফিদের অনেক দিনের শখটা আমি পূরণ করতে চাই। আমার মায়ের জন্য কিছু কিনবা না? তোমার মায়ের তো সবই আছে, তারপরেও তুমি যেহেতু চাচ্ছ একটা কিছু কিনে আনবো না। রেশমি, একটু ধৈর্য ধরো, সব কিছু হবে। সবে মাত্র তো ঘুষ খাওয়া শুরু করেছি, একটু হজম হতে সময় দাও। দেখো, আমি কোনো ধৈর্য ধরতে পারবো না, আর আমার কোনো সততারও প্রয়োজন নেই। তুমি একটা কাজ করো না, তোমার কাছে যে ফাইলগুলো জমা পড়ে আছে ওগুলো থেকে 2-3টা ওকে করে দাও। দেখবে 2-3 দিনে আমরা একেবারে, আর কি বলবো, যাই হোক যেটা বলেছি সেটাই মনোযোগ দিয়ে করো। আরে হয়েছে, তুমি যা চাও তাই হবে, আমাকে একটু ঘুমাইতে দাও। আচ্ছা আচ্ছা, তুমি ঘুমিয়ে পড়ো। মা, কোথাও যাচ্ছ মনে হচ্ছে, কই যাচ্ছ? আমি আমার গন্তব্যে যাচ্ছি বাবা। গন্তব্য মানে? মানে এতদিন তুই ব্যাচেলার ছিলি, তোকে দেখাশোনা করার মতো কেউ ছিল না, কিন্তু এখন তোকে দেখাশোনা করার মতো অনেক মানুষ আছে, তাই আমি আমার বাড়িতে চলে যাচ্ছি। তুমি গতকালকের ব্যাপারটা নিয়ে রাগ করে চলে যাচ্ছ? না না বাবা, আমি রাগ করিনি। আমার মনে হচ্ছে এখানে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। তুমি এইটা কোনো কথা বললা মা? তোমাকে আমার জীবনে প্রতিটা মুহূর্তে প্রয়োজন, আর তুমি বাড়িতে একা থাকবে কি করে? সারা জীবন সৎ পয়সায় ডাল ভাত খাওয়া মানুষ তো আমি, এখন তোর অসৎ পয়সার রিচ ফুড আমার পেটে সহ্য হচ্ছে না। তোমাকে দেখাশোনা করবে কে? আর তোমার বাড়িতে যেতে হবে না, তুমি আমাদের সঙ্গেই থাকবে। তুই টেনশন করিস না বাবা, বাড়িতে আমার দেখাশোনা করার লোকের অভাব নেই। মা, তুমি যেহেতু জিদ ধরেছো, বুঝতে পেরেছি তুমি বাড়িতে যাবাই, তো তুমি একটা কাজ করো, এখানে কিছু টাকা আছে, এটা নিয়ে যাও, আর আমি প্রতি মাসে মাসে তোমার জন্য টাকা পাঠাবো। না বাবা, তোর কোনো টাকার আমার প্রয়োজন নেই। আমার বাড়িতে যা আছে তা আমি একা খেয়ে শেষ করতে পারবো না, বরং এখানে তোর বউ, শাশুড়ি, তোর শালা, তাদের অনেক টাকা লাগবে। তোর টাকা তুই রেখে দে, আমি আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে। আসি মানে?
দাঁড়াও, আমি তোমাকে গাড়িতে উঠাই দিয়ে আসি। না বাবা, তোর যাওয়ার দরকার নেই, আমি একাই যেতে পারবো। মা দাও তো ব্যাগটা। আমি তোর সাথে যেতে পারবো না বাবা। তোর সাথে রাস্তায় নামলে মানুষ যখন আঙুল তুলে আমাকে দেখিয়ে বলবে যে এই যে ঘুষখোর সাহেদের মা যাচ্ছে, সেটা আমি সহ্য করতে পারবো না বাবা। আমি আসি। থ্যাংক ইউ রে দোস্ত, আজকে সারাদিন তুই আমাকে অনেক ভালো সময় দিয়েছিস। আর জানিস আজকে সারাদিনের সব থেকে বেস্ট পার্ট কোনটা ছিল? আজকের বেস্ট পার্ট ছিল ক্লাবে। ওদের মিউজিক সিস্টেমটা এত জোস। আরে এ তো কিছুই না, এরপর তুই আর আমি একদিন পার্টিতে যাব, সারা রাত এনজয় করব। আচ্ছা শোন না, আজকে যে ডায়মন্ডের নেকলেসটা দেখেছিলাম ওইটা না আমার খুব পছন্দ হয়েছে, আমি ভাবছি এটা নিয়ে নিব। কিনে ফেল, এত দামি ডায়মন্ড নেকলেস পরে যখন বান্ধবীর গাড়িতে চড়বি তখন তো লোকজন হাসবে। অন্যের গাড়িতে চড়ছি মানে কি, আমাদের তো একটা গাড়ি আছে অলরেডি, আর ওই গাড়িটা আসলে তোর ভাইয়া অফিসে ইউজ করে। আরে ভাইয়ার মানে তোর মানে ভাইয়ার। ছোট্ট একটা জীবন, কদিনই বা বাঁচবি, খেয়ে পরে ফুর্তি করে বাঁচ। আচ্ছা ঠিক আছে, সে যাই হোক, এখন তাড়াতাড়ি বাসায় চল। আরে রে পাগল নাকি, দেখছিস কত রাত হয়েছে। আমি আজকে যাই, অন্য একদিন আসবো পুরো দল বল সহ। শিওর তো? ঠিক আছে, বাই নাইট। হ্যাঁ হ্যাঁ। এই শালা শুধু খায় আর ঘুমায়। এই দাঁড়াও, বসো না, এক গ্লাস পানি নিয়ে অনেক টায়ার্ড হয়ে গেছি। এখন কয়টা বাজে? এত রাত পর্যন্ত কোথায় ছিলে? এত কথা কেন বলো, যে বউয়ের জন্য একটা গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো না। শালা বাবু, সারাদিন তো বসে বসে খাও আর মোবাইল টিপো, বোনের জন্য এক গ্লাস পানি নিয়ে আসো না। দুলা ভাই, আমি তো শুনলাম আপু আপনাকে পানি আনতে বললো, কিন্তু আপনি তো দেখি আমার ঘাড়ের উপর চাপাচ্ছেন কেন? হ্যাঁ সরি, আমি না আনতে পারবো না, যান আপনি গিয়ে নিয়ে আসেন। এই আপু, তোমাকে যে আমার আইফোন আনতে বলছিলাম আনছো? না রে, শপিং করতে করতে তোর জন্য আইফোনটা আনতে ভুলেই গেলাম। থ্যাংক ইউ আপু। এ কি ব্যাগে হাত দিচ্ছিস? ব্যাগের থেকে টাকা কেন? সব আমার 10,000 টাকা লাগবে ইমার্জেন্সি, আমি নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। বোকা ছেলে একটা। পানিটাই খাও। আরে তো মার্কেটিং শেষ? হ্যাঁ। কি এনেছিস দেখি? হ্যাঁ এই যে দেখো, শাড়ি এনেছি তোমার জন্য। কি সুন্দর শাড়ি। কি রে, দুটো শাড়ি যে? একটা তোমার জন্য, একটা আমার শাশুড়ির জন্য। তাই আপদটা বিদায় হয়েছে। সত্যি? হ্যাঁ, সকালবেলা চলে গেছে। টাকা দিতে চেয়েছিল তার ছেলে, টাকাটাও নেয়নি, বুঝেছিস? বাহ মা, এটা তো আজকের দিনের ব্লকবাস্টার খবর ছিল। তাহলে শোনো, এই দুইটা শাড়ি কিন্তু তোমার জন্য, ঠিক আছে? আর তোমার জন্য একটা স্পেশাল গিফট। তাই? এটা আমি নিজের হাতে দিব। আচ্ছা, চোখ বন্ধ করে হাতটা দাও। চোখ বন্ধ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করলাম। হাত পাতো। পাতলাম। একটু ওয়েট মা, বক্স থেকে খুলতেও তো টাইম লাগে। বক্সে নিচ্ছিস কেন, খালি আনতে? আরে মা, তোমাকে তো খালি হাতেই দিব। নাও এবার চোখ খুলে মেয়েকে থ্যাংক ইউ দাও। আমি কতদিন আশা করেছিলাম এমন একটি মোটা চেন আমি পরবো, সেই আশা তুই পূরণ করে দিলি। শোনো। হ্যাঁ বল। সলিড 7 ভরি 24 ক্যারেট। অনেক দাম। দাম নিয়ে চিন্তা করো না, তোমার যত শখ আছে তোমার মেয়ে পূরণ করবে। আচ্ছা আগে দেখ।
পুরা একেবারে নায়িকাদের মতো লাগতেছে। যাও যাও যাও, তুমি ঘরে যে আয়নাতে চেক করো, শাড়ি দুটো নিয়ে যাও, এটা ট্রায়াল দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, এটা নিচ্ছি। ওই আরেকটা প্যাকেট এটা আমার। আচ্ছা তুই কিছু খাবি? চাটা কিছু? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। রাত 12টা পর্যন্ত কি কেউ বাইরে থাকে? 12টা বাজে পর্যন্ত বাইরে ছিলাম তো কি হয়েছে? পার্টি তো মানুষ রাতের বেলায় করে, আর রাত যত গভীর হয় পার্টি তত মজা হয়, বুঝতে পেরেছো? রাত 12টা কি তোমার কাছে রাত মনে হয় না? তুমি কিন্তু এখন শুধু শুধু আমার সাথে ঝগড়া করছো। একটু রাত করে ঘরে ফিরেছি তাতেই এরকম শুরু করে দিয়েছো। তোমাদের মা ছেলের প্রবলেমটা কি বলো তো? আমার মা তোমাকে আর কোনো সমস্যা করবে না। আমার মা গ্রামে চলে গেছে। তোমার এখন যত পার্টি করতে মনে চায়, যত চিল করতে মনে চায়, তোমার ইচ্ছা মতো করবা। ঘরে যখন ঢুকলাম তখন শুনলাম তুমি একটা বড় ফাইল নিয়ে কথা বলছো। প্রথমে তো ভয় পেয়ে গিয়েছিলাম, পরে শুনলাম যে তুমি এটা ওকে করে দিয়েছো। থ্যাংক ইউ। কি বড় দান ধরছো নাকি? হ্যাঁ অনেক বড়। টাকাও অ্যাডভান্স করেছে, টাকা আলমারিতে রাখা আছে। তাই নাকি? তাহলে তো এই টাকা দিয়ে অনেক কিছু করা যাবে। তোমার পছন্দের যা যা আছে কালকে সব কিনে ফেলো। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার জান। এই জন্য তোমাকে আমি এত ভালোবাসি। আমি না চাইতেই তুমি সমস্ত কিছু বুঝেছো, আর আমার সব ইচ্ছা পূরণ করে দাও। 10টা না 5টা না, আমার একটা মাত্র বউ। তার ডিমান্ড যদি আমি পূরণ না করি তাহলে কার ডিমান্ড পূরণ করব? বেশ ভালো লাগছে। আমার অনেকগুলো জিনিসপত্র কেনার ছিল, কালকে এই টাকাগুলো দিয়ে যে যা ইচ্ছে তাই কিনে নেবো। থ্যাংক ইউ। জান পাখি, ও জান পাখি, ময়না পাখি, টিয়া পাখি, আজকে আমি খুশিতে পাগল হয়ে যাব। কি করতেছো তুমি? এটা কি এমন খুশির খবর যে পাবলিক প্লেস আমাকে এভাবে জড়িয়ে ধরতে হলো? আরে তুমি এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করো না, তাড়াতাড়ি পার্লারে যাও, পার্লারে গিয়ে বউ সেজে বসে থাকো, আমাদের বিয়ের সানাই বেজে গেছে। সত্যি? এই তুমি আমার সাথে প্রাঙ্ক করছো না তো? আমি কেন যেন বিশ্বাসই করতে পারছি না। আরে ধুর বোকাপ, আমি কেন প্রাণ করতে যাব? আমি যা বলছি একদম 100% সত্যি। এই যে 1 তারিখে আমার জয়েন, স্মার্ট একটা স্যালারিও পাবো, আর প্রথম মাসের স্যালারিটা পেয়ে আমি বিয়ে করব, কেউ আটকাতে পারবে না। ইয়া জানো আমার যে কি খুশি লাগছে, আমি তোমাকে বলেই বোঝাতে পারবো না। এই শোনো না, বিয়ের পর কিন্তু আমি তোমার মা বোনের সঙ্গে একসাথে থাকতে পারবো না। কেন একসাথে কেন থাকতে পারবে না? আমি চাই বিয়ের পর তুমি আর আমরা একসাথে আমাদের মতো করে থাকতে চাই। আরে বোকাপ, আপুর বাসায় থাকলে দেখো আমার থাকা খাওয়া টাকা পয়সা কোনো কিছুই খরচ হবে না, আর আমি যে স্যালারিটা পাবো তা দিয়ে তুমি যা খুশি তাই করবা, শপিং করবা, কসমেটিক্স কিনবা, চিল করবা। না, আমার এত চিল করার কোনো দরকার নেই। আমি যদি তোমার আপার বাসায় থাকি না, তাহলে তোমার আপার ফরমাইশ, তোমার মায়ের ফরমাইশ, ও নো, আমি তো পাগল হয়ে যাব খাটতে খাটতে। আর তুমি কি চাও তোমার সুন্দরী বউ কারো দাসী বান্ধবী হয়ে থাকো? আরে না না, আমার বউ কেন দাসীবন্দী হয়ে থাকতে যাবে? হ্যাঁ, আমার বউটা রাজরানী হয়ে থাকবে। আচ্ছা ঠিক আছে, আসো আগে বসি, বসে কথা বলি। এই শোনো না, তাহলে বিয়ের পর আমরা আলাদা বাসায় থাকবো তো? অবশ্যই আলাদা বাসায় থাকবো, শুধু তুমি আর আমি। এবার খুশি তো? হ্যাঁ অনেক খুশি। আরে কি করছো? পাবলিক প্লেস। ও আমি তো ভুলেই গেছিলাম। আরে তোমার সমস্যাটা কি? এতবার বেল দিচ্ছ কেন? এই শোনো, শরীরটা অনেক টায়ার্ড লাগছে, চিনি বেশি করে দিয়ে একটা শরবত নিয়ে আসো তো। কি বললে তুমি? আমি তোমার জন্য যে শরবত বানিয়ে আনবো, তুমি কি আমাকে কাজের লোক পেয়েছো? কি আশ্চর্য, তুমি কাজের লোক হতে যাবে কেন? তুমি তো আমার বউ। কিন্তু তুমি তো আমাকে ট্রিট করছো কাজের লোকের মতোই। কি বলছো এসব? কাজের লোকের মতো ট্রিট করলাম কিভাবে? আমি স্বামী হিসেবে তোমার কাছে আমি এইটুকু বলতে পারি না? না পারো না। এতই যদি তোমার শরবত খেতে ইচ্ছা করে, তুমি একটা কাজ করো, একটা অল টাইম বুয়া এনে নাও। 24 ঘন্টায় যখন তোমার যা প্রয়োজন হবে সে তাই সাপ্লাই করবে। আমি এই সমস্ত আলতু ফালতু কাজ করতে পারবো না। হোয়াট? আমি সারাদিন পরিশ্রম করে বাসায় এসে কাজের বুয়ার হাতে শরবত খাবো? মানে কি? হ্যাঁ খাবা। শোনো,
আমি কিছু কাজকর্ম নিয়ে ব্যস্ত আছি, আমাকে কোনো ফাই ফরমাশ করার একদম চেষ্টা করবে না। আমি এত কিছু আর মেনটেন করতে পারতেছি না। হায় আল্লাহ, কষ্ট করে সারাদিন ইনকাম করি কার জন্য আমি? সে আমার কষ্ট বুঝে না। রাফিদের বিয়েতে এমন জমকালো আয়োজন করে তুই তো সবাইকে চমকে দিলি, সবাই তোর খুব প্রশংসা করেছে। তুই আমার লাইফে আসার পর থেকে আমার বোরিং লাইফ পুরো আনন্দে একাকার হয়ে গেছে। এত সুন্দর এত জমকালো একটা মডার্ন চিল লাইফই তো চাইছি আমি। থ্যাংক ইউ। ইটস ওকে, তুই জানিস না আমিও কিন্তু কম ভাগ্যবতী না। তোর ভাইয়া যে এত ভালো, আমি খুব লাকি এত সুন্দর একটা হাজব্যান্ড পেয়ে। ও ভালো কথা, তোকে তো বলাই হয়নি। তুই জানিস আমার হাজব্যান্ড খুব শীঘ্রই কিন্তু আমাকে একটা ডুপ্লেক্স বাড়ি গিফট করছে। ম্যাডাম, এখন তো অনেক রাত হচ্ছে, বাসা যাবেন না? দোস্ত, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমাই। আরে কোথায় চলে এসেছি? মাত্র সন্ধ্যা হয়েছে, এখন বলতেছে বাসা যেতে। এখানে কোন গাইয়া ভূতরা আসে যারা এত তাদের পাড়ি করে বাসায় চলে যেতে চায়? বুঝলামই না। আরে তোমরা এখানে? সারা শহর খুঁজে বেড়াচ্ছি তোমাদের। চলো বাসায় চলো। কোথায় যাব? বাসায় যাব? শুনো, তোমার ওই কবুতরের খুপের মধ্যে আমি রেশমা কখনো যাবো না। ওই যে ওই দরজাতে আসছো না, চলে আসো। রেশমি, তুমি অতিরিক্ত ড্রিঙ্কস করে ফেলছো, তুমি আউট অফ কন্ট্রোলে চলে গেছো। চলো বাসায় চলো। বলছি না তোমার কবুতরের খুপের মধ্যে আমি যাবো না। এই তোমার কি কথা মাথায় ঢোকে না নাকি? যাও 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 যাও। শোনো না, সুচির হাজবেন্ড কি করছে জানো? ওকে একটা ডুপ্লেক্স বাড়ি গিফট করতেছে। তুমি আমাকে অনেক ভালোবাসো, তুমি আমাকে সুচির হাজবেন্ডের থেকে অনেক ভালো একটা ডুপ্লেক্স বাসা আর অনেকগুলো গাড়ি কিনে দিবা, ঠিক আছে? প্লিজ রেশমি, পাগলামি করো না, পরে সব হবে। পরে মানে? পরে কিচ্ছু হবে না। আমি এখন যেটা বলতেছি এই কথা আমার মন থেকে আসতেছে, ঠিক আছে? আমাকে তোমার BMW গাড়ি, একটা ডুপ্লেক্স বাড়ি সবকিছু কিনে দিতে হবে। পরে মানে না না না, এখন। আবার লক্ষ্মী সোনা, একটু ধৈর্য ধরো। না, আমি কোনো ধৈর্য ধরতে পারবো না। আমি আজকে এক্ষুনি চাই, চাই মানে চাই। দেখো রেশমি, রাতারাতি এগুলো কিভাবে করব? এমনিতেই মানুষের চোখে পড়ে গেছি, আবার এদিকে দুদুক আমাকে ফলো করছে। শোনো, এই মানুষের চোখে পড়া, এই দুদুকের চোখে পড়া, এগুলোতে আমার কিচ্ছু আসে না। তুমি আমাকে আজকেই সবকিছু কিনে দেবে, নাইলে আমি বাসায় যাবো না যাবো না যাবো না। তোমার এত বড় বড় ডিমান্ড আমার ঘুষের টাকা দিয়েও পূরণ করতে পারছি না। এখন আমার কি মনে হচ্ছে জানো, একটা টাকার মেশিন কিনে নিয়ে আসি, টাকা ছাপায় ছাপায় শুধু তোমাকে দিব। আমি এত কিছু বুঝতে পারবো না। তুমি যদি আমাকে এখান দিয়ে নিয়ে যেতে চাও, তোমাকে আমাকে সব কিছু দিতে হবে। এত বড় একটা ডুপ্লেক্স বাসা আর অনেক সুন্দর একটা BMW গাড়ি। নাহলে আমি এখান থেকে যাবো না। তোমার গাড়ি আজকেই কিনে দেবো, এখনই কিনে দেবো। চলো। সত্যি সত্যি। উঠো। জুতা কই? আছে, উঠো উঠো। ওইটার জি স্যার। ম্যাডামকে একটু আমার গাড়িতে উঠে দেন তো। ওকে স্যার। এটা কি? আরে আসো টিস্যু। দেখি সব কিছুতে তোমার সুচির সাথে পাল্লা দিতে হবে কেন? হ্যাঁ, সব কিছুতেই আমার সুচির সাথে পাল্লা দিতে হবে। মানছি আমরা বেস্ট ফ্রেন্ড, কিন্তু ছোটবেলা থেকেই আমরা দুজন দুজনের সাথে পাল্লা দিয়ে বড় হয়েছি। তোমাকে আমি সব কিছু করে দিব, কিন্তু ধীরে ধীরে, কারণ দুদুক আমার পিছু লেগেছে। ও আচ্ছা, দুদক শুধুমাত্র তোমাকেই টার্গেট করে?
কই সুচির হাজবেন্ড তো সুচির জন্য এত কিছু করছে, ওকে ডুপ্লেক্স বাড়ি কিনে দিচ্ছে। দুদকের চোখে কিসের জন্য সুচির হাজবেন্ড পড়ছে না শুধু তুমিই পড়ছো? আমি এত কিছু জানি না, আমার যেটা লাগবে বলেছে আমার সেটাই লাগবে। ঠিক আছে, আমি তোমাকে সব কিছু করে দিব, কিন্তু ধীরে ধীরে। আমার যা হবার হবে। তুমি সুচির সাথে বাড়ি খোঁজা শুরু করো। সত্যি বলছো? থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমি তাহলে সুচিকে একটা ফোন দিই। হ্যাঁ, এই কোথায় যাচ্ছিস তোরা? দাঁড়া এদিকে আয়। আপু শোনো, আমরা বাসা নিয়েছি। বাসা নিয়েছিস মানে? তোরা তো আমাদের সাথে ভালোই ছিলি, বাসা কেন নিতে যাবি? বাসা নিয়েছি মানে বাসা নিয়েছি, এখন থেকে আমি আর মিমি আলাদা থাকবো। কিন্তু তোরা তো এখানে ভালোই আছিস, বেশ স্বাচ্ছন্দ্যে আছিস। তোরা যেরকম চেয়েছিস, যা যা চেয়েছিস, আমি তো কোনো কিছুতেই অপূর্ণতা রাখিনি। আরে না না, কোনো সমস্যা নেই। দেখ, তুই তোর মতো করে জীবন উপভোগ কর, আর মিমিও মিমির মতো করে জীবন উপভোগ করবে। এই বাড়িতে থেকে মিমি তোর আম্মার দুলাভাইয়ের ফরমায়েশ শুনতে শুনতে দিনটা কেটে যায়। তার চেয়ে বরং মিমির মতো করেই থাকুক। আমার বউ তো আর কারোবারের দাসীবান্দি না, তাই আমি চলে যাচ্ছি। মিমি, রাফিদ এসব কি বলছে? আমি তো কখনোই তোমাদেরকে অন্য চোখে দেখিনি, আর তোমাকে তো কাজের লোক হিসেবে কখনো দেখিনি। তোমাদের এই ব্যবহারে কিন্তু আমি বেশ অবাক হচ্ছি। হ্যাঁ, আপনি তো আমাকে কাজের লোকের মতোই দেখেন। এই বাড়িতে থাকতে থাকতে না আমি একদম বোর হয়ে গেছি। আপনার ফরমায়েশ, দুলাভাইয়ের ফরমায়েশ, মায়ের ফরমায়েশ শুনতে শুনতে আমি একদম বিরক্ত। তাই আমি ডিসিশন নিয়েছি আমি আর এই বাড়িতে থাকবো না। আর আপনার সমস্যা কোথায় বলুন তো? আমি তো অবাক হওয়ার মতো কিছু দেখছি না। আপনি দেখুন, আপনি আপনার সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য আপনি কি করেছেন? আপনার শাশুড়িকে গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়েছেন, যাতে আপনি আপনার মতো করে লাইফ লিড করতে পারেন। তাহলে আমি আমার মতো করে লাইফ লিড করতে গেলে আপনার সমস্যা কোথায়? তাই আমি আমার হাজব্যান্ডকে নিয়ে অন্য বাড়িতে চলে যাব। রাফিদ, চল। কষ্ট পাচ্ছ কেন? তোমার সুখের জন্য আমার মা এই বাড়ি ছেড়ে চলে গেছে, আর তোমার ভাইয়ের সুখের জন্য তোমাকে ছেড়ে তোমার ভাই চলে গেছে। এটাই তো স্বাভাবিক। কষ্ট কোথায় পাচ্ছি? কোনো কষ্ট পাচ্ছি না। আমার জীবনে এখন একটাই লক্ষ্য, শুধুমাত্র বাড়ি গাড়ি করা। আর ওরা চলে গেছে তো কি হয়েছে? আপদ বিদায় হয়েছে। এখন আমরা আরো বেশি সেভিংস করতে পারবো, আর সেই টাকা দিয়ে অনেক কিছু কিনতে পারবো। সুচিকে ফোনটা দিয়েই ফেলি। হ্যাঁ, দুনিয়ার এত মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুষ খায়, কই তারা তো কখনো ধরা খায় না। মাত্র 1.5 বছর ধরে তুমি ঘুষ খাচ্ছ, আর সেটাতেও তুমি এত তাড়াতাড়ি ধরা পড়ে গেলে। কি যে করব, কি করব মা বলো তো? সবই কপাল, সব হয়েছে আমার জ্বালা। তুমি না ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমার কোনো মাথায় ব্রেইনই নাই, শুধু গোবরে ভরা। এত কথা বাদ দিয়ে এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হওয়া যাবে সেটা বলুন। আমার ফ্যামিলিতে কোনোদিনও কেউ ঘুষ খায়নি, আর আপনাদের মা মেয়ের ডিমান্ড পূরণ করতে যায় আমার দুর্নীতি করতে হয়েছে। এই দুর্নীতি করতে গিয়ে আমি ধরাটা খাইছি। আমার অফিসের পরিচিত একজন বলছে, যদি আমি 50 লক্ষ টাকা দেই তাহলে চাকরিতে আমাকে বহাল রাখতে পারবে। তাই এ তো ভালো কথা। আমরা তো ভেবেছিলাম যে তোমার কোনো উপায়ই নেই। 50 লক্ষ টাকা দিলে যদি চাকরি বহাল থাকে, তাহলে তুমি 50 লক্ষ টাকা দিয়ে দিচ্ছ না কেন? আমি এত টাকা কোথায় পাবো এখন? কোথায় পাবে মানে? গত 1.5 বছর ধরে তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুষ খেয়েছো, এখন তুমি 50 লক্ষ টাকা ম্যানেজ করতে পারবে না? যে টাকা ঘুষ খেয়েছো ওখান থেকে দাও। আমি যেসব টাকা ঘুষ খেয়েছি সব টাকা তো তোমাকে দিয়েছি, তো এখন তুমি টাকা দাও। ও মাই গড, আমি এখন এতগুলো টাকা কোথা থেকে ম্যানেজ করব? আমি তো সমস্ত টাকা খরচ করে ফেলেছি। তাহলে তুমি রাফিকে দিতে বলো, না হলে তোমার মাকে দিতে বলো। তোমাদের গ্রামে না অনেক বড় বাড়ি আছে, তাহলে বাড়িটা বিক্রি করে দাও। দেখেন দুলা ভাই, আমি আমার মাথার বুদ্ধি খাটিয়ে অনেক কষ্ট করে কৌশলে টাকা ইনকাম করি। কি বলো মিম? হ্যাঁ, একদম ঠিক। আপনি কি করে ভাবলেন আপনার ভুলের মাসুল আমি দেব? আমি আপনাকে একটা টাকাও দিতে পারবো না। এই, মুখ সামলে কথা বল। তুই যদি টাকা না দিতে পারিস না দে, কিন্তু এত বড় বড় কথা তোর মুখে মানায় না। ভুলে যাস না যে যে চাকরিটা তুই করছিস, যে চাকরি থেকে উপার্জন করছিস, আর এত বড় বড় কথা বলছিস, ওই চাকরিটা তুই দুলাভাইয়েরই ম্যানেজ করে দেওয়া। দেখ আপু, আমি কিছু ভুলে নাই। শোনেন রেশমি আপা, আপনাকে একটা কথা বলছি স্পষ্ট ভাষায়, কান খুলে শুনে রাখুন। আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে কখনো চিন্তা করেননি, বরং কে কোথায় বেহুদা টাকা খরচ করেছে, কে কোথায় ফুটানি মেরেছে, আপনি এসব নিয়ে পড়েছিলেন। আর এখন আপনাদের কাজের দায়ভার আমরা কেন নিব?
রাফিদ আপনাদের কোনো টাকা পয়সা দিতে পারবে না। রাফিদ চলো। বাবা রাফি, বৌমা, তোমরা যেও না, আমাকেও সাথে নিয়ে যাও। শুনুন, আপনার স্বভাব চরিত্র ঠিক আপনার মেয়ের মতো, তাই আমরা আপনাকে আমাদের বাড়িতে রাখতে পারবো না। রাফিদ এসো। রেশমি মা, রাফি তো আমাকে ওদের সাথে নিল না, এখন আমি কি করব? আমার তো গ্রামের বাড়ি যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, গ্রামেই চলে যাব। আসলে সবকিছুর জন্য আমিই দায়ী। দিনের পর দিন এই মানুষগুলো যখন যা চেয়েছে কখনো জিজ্ঞেসই করিনি যে কেন এতগুলো টাকা লাগবে। দ্বিতীয়বার প্রশ্ন না করার পর আমি টাকাগুলো দিয়ে দিয়েছি। আর এরা আজকে যখন আমার বিপদের দিন কাপুরুষের মতো এরকম ভাবে মুখ উঠে পালালো। আসলে না, এই দুনিয়ার সবাই স্বার্থপর, কেউ কারো আপন না। তোমাকে আমি এত করে বলতাম একটু ধৈর্য ধরো, লাগামহীন মরিচেকার পিছনে ছুটো না, নিজের জন্য একটু সঞ্চয় করো। কে শুনে কার কথা? এইবার বুঝো, আজ আমার সব শেষ হয়ে গেল। রেশমি, আমি গ্রামের বাড়ি চলে যাচ্ছি। আমি আমার গ্রামের বাড়ির সম্পত্তি বিক্রি করতে পারবো না। ছেলেটা আমাকে ফেলে চলে গেল, আমি কোথায় গিয়ে থাকবো? গ্রামের বাড়ি আমার শেষ ঠিকানা। চলেই যাও, সেটাই তোমার জন্য ভালো। এখন এখান থেকে বের হয়ে যাও, জাস্ট গেট আউট ফ্রম মাই হাউস। আজকের পর থেকে আমি ভুলে যাব যে আমার মা ভাই কেউ বেঁচে আছে। আমি তোমাদের মতো পরিবারের সদস্যদের না পরিচয় দিতে আমার ঘৃণা করছে। এক্ষুনি বের হয়ে যাও, চলে যাও, আর কখনো তোমার মুখ দেখাবে না। প্রত্যেকটা মানুষ স্বার্থপর, দিনের পর দিন আমার হাজবেন্ডের থেকে যা খুশি তাই নিয়ে বেরিয়েছে। তোমাদের মতো মানুষের আর পরিচয় দিব না আমি। সাহেব, তুমি আমাকে মাফ করে দাও। আমার উচ্চ আকাঙ্ক্ষার লোভের জন্য আজকে আমাদের এই অবস্থা। তুমি আমাকে যা শাস্তি দিবে আমি মাথা পেতে নিব। তোমাকে শাস্তি দিলে যদি সব সমাধান হতো তাহলে আমি তাই করতাম, কিন্তু এতগুলো টাকা আমি কিভাবে জোগাড় করব? আমি যদি টাকা জোগাড় না করতে পারি তাহলে বাকিটা জীবন আমার জেলের ঘানি টানতে হবে। জানো রেশমা, আজকে আমার মায়ের কথা খুব মনে পড়ছে। আমার মা কোথায় আছে, কি যেন করছে। তুমি আসছো, আজকে তোমাকে আমার অনেক মনে পড়ছিল মা। জানো মা, আমার সব শেষ হয়ে গেছে মা, আমি নিঃস্ব হয়ে গেছি মা। কিচ্ছু শেষ হয়নি বাবা, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ আছেন না, আল্লাহ সবকিছু ঠিক করে দিবে। আর আমি তো আছি। চল ভেতরে চল, দরজাটা লাগিয়ে দে, বাইরের লোক শুনলে মন্দ বলবে। মা, মা, আমাকে মাফ করে দেন মা। সেদিন যদি আপনার কথা শুনতাম তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না মা। বিপদে ধৈর্য ধারণ করতে হয়। যে আল্লাহ বিপদ দিয়েছেন সে আল্লাহ কারো না কারো ওসিলায় সেই বিপদ থেকে উদ্ধার করবেন। মা, আমি দুর্নীতি করতে যে আমি সব জানি। কিভাবে জানো মা? তুই আমার খোঁজ না নিলে কি হয়েছে, আমি তোদের সব খোঁজ খবর রাখি। এনে এখানে নগদ 30 লাখ টাকা আছে, আর যা গয়না আছে সেগুলো বিক্রি করলে বাকি টাকাও হয়ে যাবে। আম্মা, আপনার গয়না? হ্যাঁ মা, আমারই গয়না। গয়নাগুলো বাড়িতে শুধু শুধু পড়েছিল, আমি তো আর পড়ি না। বাড়িতে শুধু শুধু গয়নাগুলো পড়ে থেকে পুরনো হয়ে যাচ্ছে, আর পুরনো গয়না রেখে দিয়ে কি করব? তা না হয় বুঝলাম, কিন্তু তুমি এত টাকা কই পেলে?
আমাদের যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো সব বিক্রি করে দিয়েছি। তাই বলে আমার মতো অবাধ্য সন্তানের জন্য সব সম্পত্তি বিক্রি করে দিলে? আমার সন্তানই যদি বিপদে থাকে তাহলে এই গয়নাগাটি সয় সম্পদ এগুলো দিয়ে আমি কি করব? আমার যে শিক্ষা হয়েছে মা, আমি আর কোনোদিন দুর্নীতি করব না, কোনোদিন না। কথা বেঁচে আর সময় নষ্ট করিস না বাবা, তাড়াতাড়ি এগুলো তোর বসের কাছে নিয়ে যা। আর হ্যাঁ, আমার কাছে তোদের দুজনেরই প্রতিজ্ঞা করতে হবে কোনোদিন কোনো পরিস্থিতিতে হাজার দুঃখ কষ্ট আসলেও কোনোদিনও দুর্নীতি করবি না। বিশ্বাস করেন আমি আয় বুঝে ব্যয় করব, আর কোনোদিন এমন কোনো ডিমান্ড করব না যেটার জন্য আমার সংসারের এত বড় ক্ষতি হয়। আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনি আমাকে মাফ করে দেন মা, আপনি দয়া করে আমাদেরকে ছেড়ে যান না। তোমরা যে প্রতিজ্ঞা করেছো তাতে আমি খুশি। তাহলে তো হয়েই গেল সবকিছু।